এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা ৮ আসন এখনও ঝুলে থাকবে কেন? বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। ঢাকা ৮ আসনে যেটা ইতিপূর্বে আমি পোস্ট করে জানিয়েছিলাম, লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা ৮ আসনে যেই ভোটগুলো ফল্ট ভোট হয়েছে, যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে করা হয়েছে, কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা ৮ আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আবার ভোটগুলি গণনা করা হোক, এই জাতীয় কোনো একটা উদ্যোগের আশায় আমি আমার কথাগুলি নিয়ে আমি নির্বাচন কমিশনে এসেছি। ভোট সুষ্ঠু হলেও গণনায় কারচুপি হয়েছে অভিযোগ জামায়াত আমিরের, নেবেন কঠোর পদক্ষেপ। বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি অভূতপূর্ব এবং চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া মোটামুটি সুষ্ঠু এবং স্বচ্ছ হলেও ভোট গণনার পর্যায়ে ব্যাপক কারচুপি এবং জালিয়াতি করা হয়েছে বলে তীব্র অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সারা দেশে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ভোটদান প্রক্রিয়া নিয়ে তেমন কোনো বড় অভিযোগ না থাকলেও ভোট গণনার সময় বিভিন্ন আসনে যে ধরনের ফলাফল বেরিয়ে আসছে তা সম্পূর্ণভাবে অবিশ্বাস্য এবং সন্দেহজনক বলে মনে করছেন জামায়াতে আমির এবং তার দল। বিশেষ করে ঢাকা ১৩ নম্বর আসন অর্থাৎ মোহাম্মদপুর এলাকার নির্বাচনী ফলাফল সবচেয়ে বিতর্কিত এবং সন্দেহজনক হয়ে উঠেছে, যেখানে খেলাফত মজলিসের মহাসচিব এবং জাতীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় নেতা মামুনুল হক রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোহাম্মদপুর এলাকায় যে ধরনের উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে এবং ভোট কেন্দ্রগুলোতে মামুনুল হকের সমর্থকদের যে বিশাল উপস্থিতি ছিল তাতে কারও সন্দেহ ছিল না যে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিক এবং পর্যবেক্ষকরা স্পষ্টভাবে দেখেছেন যে অধিকাংশ ভোটার রিকশা প্রতীকে ভোট দিতে আসছেন এবং মামুনুল হকের নাম উচ্চারণ করছেন। কিন্তু ভোট গণনার পর যে ফলাফল ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ বিপরীত এবং অবিশ্বাস্য। প্রকাশিত ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ৯০,৬০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং মামুনুল হক পেয়েছেন ৮৬,৮৮৯ ভোট এবং তিনি মাত্র ৩,৭১২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এই ফলাফল কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়, কারণ মাঠ পর্যায়ের বাস্তবতা এবং জনসমর্থনের যে চিত্র ছিল তার সাথে এই ফলাফলের কোনো মিল নেই। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি অভিযোগ করেছেন যে ঢাকা ১৩ আসনে ভোট গণনার সময় পরিকল্পিতভাবে মামুনুল হকের ভোট কমানো হয়েছে এবং বিএনপির প্রার্থীর ভোট বাড়ানো হয়েছে। তিনি বলেন যে তাদের নির্বাচনী এজেন্টরা বেশ কয়েকটি কেন্দ্রে গণনার সময় অনিয়ম এবং কারচুপি প্রত্যক্ষ করেছে এবং যখন তারা প্রতিবাদ করেছে তখন তাদের সরিয়ে দেওয়া হয়েছে বা তাদের কথা শোনা হয়নি। বিশেষভাবে সন্দেহজনক বিষয় হল মাত্র ৩,৭১২ ভোটের ব্যবধান, যা এত ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল। জামায়াতে আমির বলেন যে যদি সত্যিকারের ভোট গণনা করা হতো তাহলে মামুনুল হক কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হতেন। এই ধরনের ঘনিষ্ঠ ফলাফল দেখানো হয়েছে যাতে মানুষ মনে করে যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, কিন্তু বাস্তবে এটি একটি সুপরিকল্পিত কারচুপি ছিল। ঢাকা ৮ নম্বর আসনেও অনুরূপ কারচুপির অভিযোগ উঠেছে, যেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫৬,৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছেন। এই আসনেও নির্বাচনের দিন যে ধরনের জনসমাগম এবং উৎসাহ দেখা গেছে তাতে স্পষ্ট ছিল যে এনসিপি এবং জামায়াত জোটের প্রার্থী শক্তিশালী অবস্থানে রয়েছে, কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র।
জামায়াত নেতৃত্ব বলছে যে এই আসনে ভোট গণনার সময় বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের হটিয়ে দেওয়া হয়েছে এবং বন্ধ দরজার আড়ালে গণনা সম্পন্ন করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অবৈধ। ঢাকা ৬ নম্বর আসনেও বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ৭৮,৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান ৫৫,৬৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এই আসনেও জামায়াত দাবি করছে যে তাদের প্রার্থী প্রকৃতপক্ষে অনেক বেশি ভোট পেয়েছিলেন, কিন্তু গণনার সময় কারচুপি করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। ঢাকা মহানগরীর বাইরে সারা দেশের বিভিন্ন জেলার একাধিক আসনেও একই ধরনের কারচুপির অভিযোগ উঠছে এবং জামায়াত এবং তাদের জোট প্রার্থীরা বলছেন যে ভোট গ্রহণ স্বচ্ছভাবে হলেও গণনার পর্যায়ে সুপরিকল্পিত জালিয়াতি করা হয়েছে। চট্টগ্রামের বেশ কয়েকটি আসনে জামায়াত এবং খেলাফত মজলিসের প্রার্থীরা শক্তিশালী অবস্থানে থাকা সত্ত্বেও ফলাফলে তাদের পরাজিত দেখানো হয়েছে এবং বিএনপি প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় যেখানে জামায়াতের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, সেখানেও আশ্চর্যজনকভাবে তাদের প্রার্থীরা পরাজিত হয়েছে এবং স্থানীয় পর্যায়ের কর্মীরা বলছেন যে এই ফলাফল মাঠের বাস্তবতার সাথে কোনোভাবেই মেলে না। খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন আসনেও অনুরূপ অভিযোগ উঠছে এবং সর্বত্র একটি সাধারণ প্যাটার্ন দেখা যাচ্ছে যে ভোট গ্রহণ স্বচ্ছভাবে হলেও গণনার সময় কারচুপি করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান আজ একটি জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই ধরনের ব্যাপক এবং সুপরিকল্পিত কারচুপি মেনে নেওয়া সম্ভব নয় এবং তারা এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেন যে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং জামায়াত এবং তাদের জোট প্রার্থীদের ভোট দিয়েছে, কিন্তু গণনার সময় সেই ভোট চুরি করা হয়েছে এবং ফলাফল বিকৃত করা হয়েছে। জামায়াতে আমির স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তারা এই কারচুপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন এবং যে কোনো মূল্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি বলেন যে এই লড়াই শুধু জামায়াতের নয়, বরং এটি বাংলাদেশের প্রতিটি ভোটারের লড়াই, কারণ আজ যদি এই কারচুপি মেনে নেওয়া হয় তাহলে ভবিষ্যতে কোনো নির্বাচনই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে না। জামায়াতের আমির যে কঠোর পদক্ষেপগুলো নেওয়ার ঘোষণা দিয়েছেন তার মধ্যে সবার প্রথমে রয়েছে আইনি লড়াই। তিনি জানিয়েছেন যে আজই সন্ধ্যার মধ্যে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট প্রমাণসহ একটি বিস্তারিত অভিযোগ দাখিল করা হবে, যেখানে কোন কোন আসনে এবং কোন কোন কেন্দ্রে কারচুপি হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা এবং বিবরণ থাকবে। জামায়াত দাবি করবে যে সন্দেহজনক সব আসনে পুনরায় ভোট গণনা করা হোক এবং সেই গণনা সম্পূর্ণ স্বচ্ছভাবে সব দলের প্রতিনিধি এবং গণমাধ্যমের উপস্থিতিতে সম্পন্ন করা হোক। বিশেষভাবে ঢাকা ১৩ নম্বর আসনে যেখানে মামুনুল হক মাত্র ৩,৭১২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, সেখানে অবশ্যই পুনরায় গণনা হতে হবে, কারণ এত ঘনিষ্ঠ ফলাফলের ক্ষেত্রে পুনর্গণনা একটি স্বাভাবিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। জামায়াতের আমির বলেছেন যে যদি নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে তাদের অভিযোগের সন্তোষজনক সমাধান না দেয়, তাহলে তারা সরাসরি উচ্চ আদালতে যাবে এবং বিচারিক হস্তক্ষেপ চাইবে। দ্বিতীয় যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তা হল শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী গণ আন্দোলন। জামায়াতের আমির ঘোষণা করেছেন যে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে একযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে এবং ভোট কারচুপির বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং প্রতিবাদ জানাবে। তিনি বলেন যে যারা জামায়াত এবং তাদের জোট প্রার্থীদের ভোট দিয়েছে কিন্তু সেই ভোট চুরি হয়ে গেছে, তাদের অবশ্যই রাস্তায় নেমে আসতে হবে এবং তাদের অধিকার আদায় করতে হবে। জামায়াতের আমির আশ্বাস দিয়েছেন যে এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক হবে এবং কোনো ধরনের সহিংসতা বা ভাঙচুর হবে না, কিন্তু একই সাথে এটি হবে অত্যন্ত শক্তিশালী এবং নিরবিচ্ছিন্ন যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হয়। তিনি বলেন যে প্রয়োজনে তারা ঢাকার কেন্দ্রীয় শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে এবং যতদিন প্রয়োজন ততদিন আন্দোলন চালিয়ে যাবে। তৃতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই কারচুপির বিষয়টি তুলে ধরা এবং তাদের হস্তক্ষেপ কামনা করা। জামায়াতের আমির জানিয়েছেন যে তারা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো, মানবাধিকার সংগঠনগুলো এবং বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটিক মিশনের কাছে এই কারচুপির বিস্তারিত তথ্য এবং প্রমাণ পাঠাবে এবং তাদের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করবে। তিনি বলেন যে বাংলাদেশের নির্বাচন যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হতে হয় তাহলে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং যেখানে কারচুপির অভিযোগ উঠেছে সেখানে নিরপেক্ষ তদন্ত হতে হবে। জামায়াতের আমির আশা করেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এই গুরুতর বিষয়ে উদ্বেগ প্রকাশ করবে এবং
এবং বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করবে যাতে সত্য উদ্ঘাটিত হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। চতুর্থ পদক্ষেপ হিসেবে জামায়াত একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে যারা প্রতিটি সন্দেহজনক আসনে গিয়ে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করবে এবং ভোটারদের সাক্ষাৎকার নেবে। এই কমিটি প্রতিটি ভোট কেন্দ্র থেকে ভিডিও ফুটেজ, ছবি এবং সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করবে যা প্রমাণ করবে যে প্রকৃতপক্ষে কোন প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং গণনার সময় কিভাবে কারচুপি করা হয়েছিল। জামায়াতের আমির বলেছেন যে তারা একটি বিকল্প ভোট গণনার তথ্য তৈরি করবে যা তাদের নিজস্ব এজেন্ট এবং কর্মীদের রেকর্ড এবং স্থানীয় মানুষের সাক্ষ্যের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হবে এবং সেটি নির্বাচন কমিশন এবং আদালতে উপস্থাপন করা হবে। তিনি আশ্বাস দিয়েছেন যে তাদের কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে যা প্রমাণ করে যে ব্যাপক কারচুপি হয়েছে এবং প্রকৃত ফলাফল যা ঘোষণা করা হয়েছে তার সম্পূর্ণ বিপরীত। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল অন্যান্য রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সাথে ঐক্যবদ্ধ হওয়া। জামায়াতের আমির আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস, এনসিপি এবং অন্যান্য ছোট দলগুলোর কাছে যারাও একই ধরনের কারচুপির শিকার হয়েছে তারা যেন একসাথে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। তিনি বলেন যে এটি কোনো একক দলের সমস্যা নয়, বরং এটি বাংলাদেশের গণতন্ত্রের সমস্যা এবং তাই সব গণতান্ত্রিক শক্তিকে একসাথে এই কারচুপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতের আমির আশা করেন যে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং সাধারণ মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে এবং সত্য প্রতিষ্ঠার জন্য তাদের ভূমিকা পালন করবে। জামায়াতের এই কঠোর অবস্থান এবং পদক্ষেপের ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জামায়াত এবার অত্যন্ত দৃঢ় এবং সংগঠিত অবস্থানে রয়েছে এবং তারা যে পদক্ষেপগুলো নেওয়ার ঘোষণা দিয়েছে তা বাস্তবায়ন করতে সক্ষম। একজন বিশ্লেষক বলেন যে ঢাকা ১৩ নম্বর আসনে মামুনুল হকের মাত্র ৩,৭০০ ভোটের ব্যবধানে পরাজয় এমন একটি বিষয় যা জনগণের মধ্যে ব্যাপক সন্দেহ এবং ক্ষোভ সৃষ্টি করেছে এবং এটি জামায়াতের আন্দোলনের জন্য একটি শক্তিশালী প্রতীক হতে পারে। আরেকজন বিশ্লেষক মন্তব্য করেন যে সারা দেশের বিভিন্ন আসনে একই প্যাটার্নে কারচুপির অভিযোগ উঠছে যা প্রমাণ করে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত এবং কেন্দ্রীয়ভাবে পরিচালিত ষড়যন্ত্র এবং এটি উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। সোশ্যাল মিডিয়ায় জামায়াত এবং তাদের সমর্থকরা ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে এবং বিভিন্ন হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে যেখানে ভোট কারচুপির প্রমাণ এবং সাক্ষ্য শেয়ার করা হচ্ছে। বিশেষভাবে মোহাম্মদপুর এলাকার ভোটারদের অনেকে ভিডিও এবং পোস্টের মাধ্যমে জানাচ্ছেন যে তারা মামুনুল হককে ভোট দিয়েছেন এবং তাদের পরিচিত প্রায় সবাই তাকে ভোট দিয়েছে, কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে তিনি হেরে গেছেন, যা সম্পূর্ণ অবিশ্বাস্য। অনেকে ভোট কেন্দ্রের বাইরে তোলা ছবি এবং ভিডিও শেয়ার করছেন যেখানে দেখা যাচ্ছে মামুনুল হকের সমর্থকদের বিশাল উপস্থিতি এবং উৎসাহ, কিন্তু ফলাফলে সেই জনসমর্থনের কোনো প্রতিফলন নেই। এই ধরনের প্রমাণ সংগ্রহ এবং সংরক্ষণ করা জামায়াতের আইনি লড়াইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত জামায়াতের এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে যে তারা এই বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং যদি শক্তিশালী প্রমাণ উপস্থাপন করা হয় তাহলে তারা পুনর্গণনার নির্দেশ দিতে পারে। তবে জামায়াতের আমির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা কোনো দীর্ঘসূত্রতা সহ্য করবে না এবং দ্রুত পদক্ষেপ চান, নতবা তারা রাস্তায় নেমে আসবে এবং আন্দোলন শুরু করবে। তিনি বলেন যে জনগণের ধৈর্যের একটা সীমা আছে এবং যখন তাদের ভোট চুরি হয়ে যায় তখন তারা চুপ করে বসে থাকতে পারে না। জামায়াতের আমির আশা করেন যে নির্বাচন কমিশন এবং সরকার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, নতুবা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত সংকটপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ জামায়াতের আমিরের কঠোর পদক্ষেপের ঘোষণা এবং তার বাস্তবায়ন নিয়ে সবার চোখ। যদি তিনি তার ঘোষণা অনুযায়ী শক্তিশালী আইনি এবং রাজনৈতিক লড়াই শুরু করতে পারেন এবং জনগণকে সংগঠিত করতে পারেন, তাহলে এই ভোট কারচুপি প্রতিহত করা সম্ভব হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু যদি কোনো কারণে তিনি দুর্বল পদক্ষেপ নেন বা চাপের মুখে পিছিয়ে যান, তাহলে এই কারচুপি স্থায়ী হয়ে যাবে এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। জামায়াতের আমির এবং তার দল এখন একটি ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি এবং তাদের পদক্ষেপই নির্ধারণ করবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাবে।